সকালেও আকাশটা গুমোট বেঁধে আছে, সূর্যের দেখা নেই। আকাশে কালো মেঘের ঘন ঘটা, পূর্বে জানালা দিয়ে শীতল হাওয়া প্রবেশ করছে রুমে। হালকা শীত অনুভব করার জঙ্গক গায়ের কম্বলটা আরো ভালো করে জড়িয়ে নিল গায়ে। আজকেও সোফায় শুতে হয়েছে তাকে। এতটুকু জায়গায় ভালোভাবে শুতে পারছে না সে। হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করলো পায়ের কাছে নরম কিছু একটা আছে। বেশ গরম জিনিসটা। পুরো শরীরে শীত করলেও পায়ের কাছটাই একদম গরম হয়ে আছে। জঙ্কুকের ঘুম ভেঙে যায়। মাথা উঁচু করে দেখতে পেল পুকি জঙ্কুকের পায়ের উপর ঘাপটি মেরে শুয়ে আছে। পুকিকে দেখে ভয়ে পা ঝাড়া দিল সে। জঙ্কুক পা ঝাড়ায় পুকি ছিটকে গিয়ে পড়ে ফ্লোরের উপর। বিড়ালটা ব্যথা পেয়ে শব্দ করে ডেকে ওঠে। জঙ্কুক চেঁচিয়ে ওঠে, তে এক্ষুনি চোখের সামনে থেকে বের করে এটাকে, নয়তো বিড়ালটাকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলবো। পুকির পড়ার শব্দে জঙ্কুকের চেঁচানোতে ঘুম ভেঙে গেল তের। ধপ করে শোয়া থেকে উঠে বসে। ফ্লোরে পুকিকে পড়ে থাকতে দেখে সে উঠে আসে। তাকে তুলে নিয়ে দেখতে লাগে কোথাও ব্যথা পেয়েছে কিনা। বাচ্চা আমার বেশি ব্যথা পেয়েছে। জঙ্কুকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলে, আপনি আপনি কোন ধরনের মানুষ? একটা বোবা প্রাণীর উপর অত্যাচার করতে আপনার মায়া লাগে না? মাত্র ঘুম থেকে উঠেছে জঙ্কুক, তাও এই বিড়ালের জন্য। সকাল সকাল মেজাজটা চটে গেল একদম। চোখ মুখ বিরক্তি বিনিয়ে বলে, না হয় না, আমার মাঝে এত দয়া মায়া নেই যে অন্যের উপর দেখাবো। জঙ্কুক সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে উপহাস করে বলে, তুই তোর বিড়াল আমার জীবনটাকে নরক বানিয়ে ফেলেছিস। বিয়ের রাতে তো আপনি বলেছিলেন যে আমার জীবনটাকে নরক বানাবেন, তাহলে আমি কি করে করলাম? এই দায়িত্ব তো আপনার। তের মুখোমুখি দাঁড়িয়ে এসে ঠেস দিয়ে বলে, ঘন্টারের চামড়া বলতে একটা জিনিস আছে, জানিস তো? তোর চামড়াটাও তাই। এই জন্য দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারছি না। ঠিক বলেছেন, চামড়াটা এত শক্ত না হলে এই পর্যন্ত টিকে থাকতে পারতাম না। কতগুলো আঘাত পেলাম, ইভেন এখনো পাচ্ছি, কিন্তু আমার চামড়া তো শক্ত না, ঘন্টারের চামড়া, তাই লাগে না। সকালবেলায় জঙ্কুক আর কথা বাড়ালো না। এমনিতেই এই মেয়েকে একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। অযথা বকবক শোনার চেয়ে এর থেকে দূরে থাকাই ভালো। গায়ে যে কম্বলটা ঝরানো ছিল সেটা উঠিয়ে জঙ্কুক ছুঁড়ে মারে তের কাছে। এটাকে ভালো করে পরিষ্কার করে দিবি, তোর গুণবতী বিড়ালের লোম লেগে আছে এখানে। সে চলে গেল ওয়াশরুমে। তে জঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আপনাকে তো ভালোবাসতেই হবে জঙ্কুক, নাহলে বুঝবেন কি করে ভালোবাসা কতটা কষ্টের। আপনাকে আমি ভোগাবই, যেভাবে আপনি আমাকে ভোগাচ্ছেন ঠিক সেইভাবে। সকালে ডাইনিং টেবিলে সবাই বসে আছে, জেনি, কাই আর জঙ্কুক বাদে। জেনি ভাইয়ের মেয়ে এসেছে, তার সাথে ভালোভাবে একটু কথা বলতে পারেনি সে। অফিসের কাজের জন্য এত চাপ সারাদিন অফিসে কাটাতে হয় তাকে। তে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। হুট করে সানা বলে ওঠে, তোমরা সবাই জঙ্কুককে ছেড়েই খেতে বসে পড়লে, ওর জন্য তো অপেক্ষা করতে পারলে না? তে আফটার অল এখন সে তোমার হাবি, নাকি তোমাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের তেমন কোনো সম্পর্ক নেই? তে তাতে দাঁত চেপে ধরলো। যিশোর দিকে একবার তাকালো। তিনি কপাল গুটিয়ে তাকিয়ে আছেন সানার দিকে। খাওয়ার সময় হাজব্যান্ডের জন্য অপেক্ষা না করলে যে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নেই, এটা তুমি কিভাবে বলো? উনি এখনই আসবে নিচে। তখনই উপর থেকে ধূপটা পা ফেলে সিঁড়ি থেকে নেমে আসলো জঙ্কুক। একেবারে ফর্মাল গেটআপে এসেছে, কাঁধে গিটার ঝুলিয়ে রেখেছে। সে এসেই মায়ের পাশে চেয়ার টেনে বসে পড়ল। গিটারটা নামিয়ে রাখলো নিচে। তে উঠলো জঙ্কুকের প্লেটে খাবার দেওয়ার জন্য, কিন্তু জঙ্কুক তার আগে নিজের প্লেটে খাবার তুলে নিল। তেও আর এগোলো না। যিশু ছেলেকে প্রশ্ন করে, এখন কোথায় যাবি গিটার নিয়ে? স্টুডিওতে যাব। আজ নাকি টেস্ট সেমিস্টারে ফি দিতে হবে, আর কি কি কাজ আছে ভার্সিটিতে, ওর সাথে একটু যাস তো। জঙ্কুক তের দিকে তাকালো, ভ্রুকুটি করে বলে, তো সেমিস্টার? তে শুধু বলে, হ্যাঁ। তাহলে টাকা নিয়ে? জঙ্কুককে কিছু বলতে না দিয়ে তে বলল, টাকা তো আপনি দিয়েছেন, আমি তো বলেছি বড় আম্মুকে, আমি বলেছি সেমিস্টারের ফি এর টাকা আপনি কাল রাতেই দিয়ে দিয়েছেন। জঙ্কুকের ভুরু কুঁচকে এলো। সন্ধিয়ান গলায় বলে, আমি কখন? এবার আর কথা সম্পূর্ণ করতে দিল না, তার আগেই কথা ঢেকে বলল, আরে আপনাকে যেতে হবে না, সমস্যা নেই, আমি গিয়ে দিয়ে আসবো খন। আপনি স্টুডিওতে চলে যান, আমি মোমোর সাথে ভার্সিটি চলে যাব। জঙ্কুক হয়তো এবার বুঝলো আসল ঘটনাটা, আর কিছু বলল না এখন। তোর শরীরটা এমনিতেই ভালো নেই, জঙ্কুকের সাথে যা, আসার সময় ডাক্তারের কাছ থেকে ঘুরে আসবি, ব্যান্ডেজগুলো খুলে আসবে খন। আমি মোমোর সাথে মিলে সবকিছু করে দেবো তো।
তুমি চিন্তা করো না, এমনিতেও কদিন পর ভার্সিটি রেগুলার যেতে হবে। আজ ভাবছিলাম ক্লাসটা করেই আসবো, তবুও তুই জঙ্কুকের সাথেই যা। জঙ্কুক বাবা, তুই ওকে একটু সাথে করে নিয়ে যাস তো, নইলে আমি চিন্তায় থাকবো রে, এমনিতেই তো মেয়েটা অসুস্থ। তে তৈরি হয়ে বাইরে আয়, আমি তোকে ভার্সিটি দিয়ে স্টুডিওতে যাব। তে অবিশ্বাসের ন্যায় তাকালো জঙ্কুকের দিকে। জঙ্কুক যে দিকে ভার্সিটি দিয়ে আসবে তার সে কল্পনাতীত ছিল। সন্ধিয়ান গলায় বলল, আপনি যাবেন? তো কি বললাম তোকে আমি এখন? সময় নেই আমার, 5 মিনিটের মধ্যে আসবি। থেকে আসতে বলে সময় নষ্ট করলো না সে, গিটারটা কাঁধে ঝুলিয়ে মায়ের দিকে বিদায় নিয়ে চলে গেল বাইরে। জঙ্কুক গাড়ির ভিতরে ড্রাইভিং সিটে বসে আছে, মাথা হেলান দিয়ে রয়েছে পিছনে। বাইরের আকাশ হালকা পরিষ্কার, এখন কিছুক্ষণের মধ্যেই তে আসে। ভার্সিটি যাবে তবু শাড়ি পরে এসেছে, সাদা রঙের শাড়ির মাঝে নানা রঙের ফুলের ছোঁয়া। তে ওঠার সাথে সাথে জঙ্কুক গাড়ি স্টার্ট দিয়েছে, সিট বেল্টটা বাঁধতেও পারেনি এখনো। হঠাৎ গাড়ি চলার পিছনে হেলে পড়ে তে আবারও ঠিকঠাক করে বসে সিট বেল্ট বাঁধে। জঙ্কুকের সমস্ত মনোযোগ ড্রাইভিংয়ে রেখে কথা বলে ওঠে, মাকে কি বলেছিস? কি বলেছি? জঙ্কুক ঘুরল তের দিকে, এতক্ষণে খেয়াল করলো তাকে। শুভ্র রঙের মাঝে শ্বেত বর্ণে তেকে দেখে চোখ আটকে গেল। সাদা রঙের মাঝেও সাদা রঙের মানুষকে এত সুন্দর দেখায়। মাথায় সাদা ব্যান্ডেজ এখনো অক্ষত, পাতলা চিকন ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, চোখে কাজল। জঙ্কুক এক প্রকার জোর করে চোখ সরালো তের থেকে, সামনের দিকে তাকিয়ে বলে, এত সাজবার কারণ কি? ভার্সিটি যাচ্ছিস নাকি ঘুরতে? কোথায় সেরেছি? শাড়ি পরেছিস কেন? শাড়ি তো রোজই পরি। এখন বল, মাকে কি বলেছিস? আমি রাতে তোকে কখন টাকা দিলাম? মিথ্যে বলেছি। কেন? তো কি বলতাম বড় আম্মুকে? বলতাম আমার কাছে টাকা ছিল সেটাই দিয়েছি। তারপর বড় আম্মু বলতো তোর স্বামী তোকে কেন টাকা দেয়নি। জঙ্কুক চোখ সরু করে, সবার কাছে যেহেতু তুই আমার বউ, সেই হিসেবে তোর পড়াশোনার দায়িত্বটাও আমার। তে জঙ্কুকের দিকে সরু চোখ করে তাকালো। আপনি তো বিয়েই মানেন না, তাহলে বউ আর দায়িত্ব এলো কোথা থেকে? যেখান থেকে তুই সবাইকে বলে বেড়াস তুই আমার বউ, আমি তোর স্বামী, সেখান থেকে। বলে বেড়া। চুপ! জঙ্কুক ধমকে ওঠে, গাড়ি থামিয়ে দেয় মাঝ রাস্তায়। তের দিকে ঘুরে ধমকে শুটে বলে, চুপ করে থাকতে পারিস না? না একটা কথা বললে উল্টে 10টা বলিস। অত শত বুঝি না, না বিয়ে, না অধিকার, না দায়িত্ব, কোনোটাই বোঝার দরকার নেই আমার। ফিয়ের টাকা আমি দেব, ব্যাস, এর উপরে আর কোনো কথা হবে না। সরি টু সে, বাট টাকাটা আমিই দেব। আপনার থেকে টাকা নিয়ে আমি ছোট হতে চাই না। জঙ্কু কিছু না বলে গাড়ি স্টার্ট করে, অযথা তের সাথে তর্ক করতে যায় না, তার সাথে লাভ নেই তর্ক করে। কিছুক্ষণের মধ্যেই তারা ভার্সিটিতে পৌঁছে যায়। প্রাইভেট ভার্সিটিতে পড়ে, IUB ইউনিভার্সিটিতে 3rd ইয়ারের স্টুডেন্ট। জঙ্কুক জঙ্কুক ভার্সিটির সামনে এসে গাড়ি থামালো। তে গাড়ি থেকে নামার আগে বলল, থ্যাংক ইউ, এবার আপনি স্টুডিওতে যেতে পারেন। তে নেমে গেল গাড়ি থেকে, সাথে জঙ্কুকও নামলো। আপনি কেন নামছেন? জঙ্কুক এগিয়ে গেল সামনে, দেখে বলে, আয় আমার সাথে। দুজনে ক্যাম্পাসের মধ্যে ঢুকলো। ছেলে মেয়েরা ঘিরে ধরলো জঙ্কুককে, মেয়েরা এসে ছবি তুলতে, অটোগ্রাফ নিতে লাগলো। হাজার হোক গায়ক বলে কথা, মানুষ এভাবে না ঝেঁকে ধরলে হয়? তে জঙ্কুকের থেকে একটু দূরে দাঁড়িয়ে, সবাই জঙ্কুককে ঘিরে আছে। তে এখানে কে কি তাদের কোনো কিছু যায় আসে না। ওরা একটু ভিতরে যেতেই সামনে আসলো আরো কয়েকজন ছেলে পেলে। সুন্দর দেখতে একটা ছেলের সামনে এসে বলে, জঙ্কুক ভাই, কেমন আছেন? কতদিন পর আপনার সাথে দেখা। জঙ্কুক শুধু বলে, ভালো। ছেলেটাকে দেখি তের মুখ আঁধারে ছেয়ে গেল। ছেলেটা তেকেও জিজ্ঞেস করে, তে কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে। ভালো আছি, তুমি? আমিও ভালোই আছি। জঙ্কুক তাড়া দিয়ে ওঠে, কিছু বলবে? ইয়ঞ্জন নামে ছেলেটা বলে, হ্যাঁ ভাই, কিছু কথা ছিল। কিছু কথা ছিল শুনেই তের বুকটা কাঁপছে। কি বলবে এই ছেলে? অতীত নিয়ে কিছু বলবে? আসলে ভাই, আপু এখন আপনাকে অনেক বেশি মিস করে, হয়তো এখনো অনেক বেশি ভালোবাসে আপনাকে। কনসার্টের ভিডিওতে দেখে আপনি কোলে তুলে নিয়ে যাওয়ায় তারপর থেকেই কান্নাকাটি করছে। আমি তাকে বুঝিয়েছি যে তে শুধু আপনার বোন, সব মিথ্যে গুজব ছড়িয়েছে। তারপরেই আপু। জঙ্কুক ওকে থামিয়ে দেয়, তেকে ইশারা করে বলে, হ্যাঁ ওটা গুজব ছিল, ও আমার প্রেমিকা নয়, আমার বউ। তোমার যদি আবুকে নিয়ে আর কিছু বলার থাকে তাহলে আসতে পারো, আমার সময় নেই।
তো ইউনজুন দুজনে তাজ্জব হয়ে গেল। ইউনজুনের বিশ্বাস হচ্ছে না যে জঙ্কুক তাকে বিয়ে করেছে, আর তের বিশ্বাস হচ্ছে না এটা যে জঙ্কুক সবার সামনে ওকে বউ বলেছে, তাও ইউনজুনের সামনে, যে কিনা ইউনার ছোট ভাই। জঙ্কুক হাঁটতে হাঁটতে আর একটু সামনে এগিয়ে যায়। বউ বলেছি বলে আবার আকাশ পাতাল ভেবে লাফাস না, ওটা জাস্ট ওদের জন্য বলেছে। তে হাঁটা থামিয়ে দিল, সাথে সাথে থেমে গেল জঙ্কুক। আপনি এখনো ভালোবাসেন ইউনাকে? তুই জেনে কি করবি? আপনাকে যেটা প্রশ্ন করছি সেটা বলুন। জঙ্কুক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। প্রশ্নটা তার কাছে বেমানান। দেখলো একটু আগে ইউনার ভাইকে এড়িয়ে এলো, তাকে এখন প্রশ্ন করার কোনো মানেই হয় না। জঙ্কুক কিছু একটা ভেবে বলে, যদি বলি হ্যাঁ তো কি করবি? এইটুকুই শুনে তের কঠোর ধরে আসে, মৃদু কণ্ঠে বলে, কিছুই করব না, সময়ের অপেক্ষা করব। জঙ্কুক কিছু বললো না, হাঁটা ধরলো সামনে। তের চোখে আসা জলটুকু মুছে নিয়ে নিজেও হাঁটতে লাগলো। আবারও জঙ্কুককে উদ্দেশ্য করে বলে, এই জন্য বুঝি বিয়ে মানতে এত কষ্ট? লজ্জা লাগে না আপনার, তাই না? জঙ্কুক অকপটে বলে, না। আর একটাও কথা হলো না দুজনের মাঝে। সেমিস্টারে ফি দিয়েই জঙ্কুক চলে গিয়েছে সেখান থেকে। তে এখন ক্লাসে বসে আছে, সাথে তার বন্ধু মোমো তার পাশে। তে বেঞ্চির উপর হাত রেখে মাথা রেখে শুয়ে আছে। মোমোকে ডেকে ওঠে, তে তুই কি এভাবে শুয়ে থাকবি? কি করতে বলছিস তাহলে? একটু কথা বল আমার সাথে। কতদিন পর দেখা হলো, তোর বিয়েতে কি কি হলো বল শুনি। বলার মধ্যে কিছুই হয়নি, এমন বলছিস কেন? জঙ্কুক ভাই কি মেনে নেয়নি তোকে? তে বলে ওঠে, মানবে কি করে? সে তো এখন তোর প্রাক্তন নিয়েই পড়ে আছে, তাকে নাকি এখনো ভালোবাসে। কি বলছিস? আমার তো বিশ্বাসই হয় না। ইউনা তো জঙ্কুক ভাইকে ঠকিয়েছে। জঙ্কুক ভাই তো আর তারপর মনেও হয় না তার দিকে ঘুরে তাকাবে। 2 বছর আগের প্রেমিকা এখনো তার মনে থাকবে? তো সত্যি মনে হয়? ভার্সিটি শেষ হয়েছে 3টায়, এখন বাজে 3টা 20। সকালে আকাশ একটু পরিষ্কার থাকলেও দুপুর 12টা থেকে একটানা বৃষ্টি হচ্ছে। এখন একটু থেমেছে, তবে আকাশ ভারী হয়ে আছে, কখন যেন ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়বে। তে একা দাঁড়িয়ে আছে রাস্তায়। মোমোর বাসা অন্যদিকে হওয়ায় সে রিক্সা নিয়ে চলে গেছে। এখন তে একটা রিক্সা পেলেই হয়। আরো প্রায় 5-7 মিনিট পরে একটা রিক্সা দেখা মিলল। তে রিক্সা থামিয়ে বলে, মারিবাগ যাবেন? রিক্সাওয়ালা একটু ভেবে বলে, এখান থেকে তো ওখানে অনেক দূর, পানিও উঠেছে। আচ্ছা থাক, চলেই যাই, কিন্তু ভাড়া একটু বেশি দিতে হবে। ঠিক আছে, ভাড়া বেশি দেব, আগে চলেন, না হয় আবার বৃষ্টি আসবে। রিক্সা উঠে 5-7 মিনিট ভালো ছিল, তারপরে শুরু হলো ঝুম বৃষ্টি। রিক্সায় হুড তোলা ছিল তো তবু ভিজে গেল প্রায়। সামনে থেকে ছোট ছোট বৃষ্টির কোনা আসছে, পুরোপুরি ভিজিয়ে দিচ্ছে। রিক্সাওয়ালা তো ভিজেই ভিজেই চালাচ্ছে। রিক্সা আর একটু সামনে যেতেই দেখলো পানিতে সড়ক ঢাকা, জায়গায় জায়গায় ভাঙা, তার উপর বৃষ্টির পানি জমেছে হাঁটু সমান। এই ভাঙা আর পানির মধ্যে চলতে চলতে হঠাৎ গাড়িটা কাত হয়ে যায়। কোনো ভাঙা অংশ হয়তো এক চাকা ঢুকে গেছে, হঠাৎ কাত হয়ে ঝাঁকুনি দিয়ে ছিটকে পড়ে রাস্তার মাঝে। চালকও রাস্তা চালকও রিক্সা থেকে লাফিয়ে নামে, রিক্সাটা একেবারে কাত হয়ে নিচে পড়ে যায়। তে আগেই ছিটকে পড়ে বেঁচে যায়, কিন্তু পাটা যায় রিক্সার হুডের নিচে। যে পাটায় ব্যান্ডেজ ছিল সেই পাটার উপরই পড়েছে, সেখান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। তে ব্যথায় কান্না করে দিয়েছে, বৃষ্টির ফোঁটার সাথে সাথে চোখের জলও মিশে যাচ্ছে। তে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো ব্যথা সয়ে নিতে। পা টানলে আবার বেশি ব্যথা লাগছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। আশেপাশে কেউ নেই, রিক্সাওয়ালাও এক পাশে পড়ে আছে। অচানক কোথা থেকে ফুল ডাকটা তার কানে এলো। তে চমকে তে পাশে তাকাতেই দেখতে পেল জঙ্কুক গাড়ি থেকে নেমে দৌড়ে আসছে। এই বৃষ্টির মধ্যেই ভিজে পানি মারিয়ে দৌড়ে আসছে। জঙ্কুককে দেখেই তের ব্যথা কান্না সব থেমে যায়। সে বিচলিত হয়ে বলে, জঙ্কুক, আপনি এখানে কেন এলেন? গাড়িতে যান, আপনি ভিজছেন কেন? আপনার জ্বর আসবে তো। জঙ্কুক এসে রিক্সা উঁচু করে ধরলো, বলল, পা সরা। তে পাটা সরিয়ে আনলো, সেখান থেকে ব্যান্ডেজের উপর রক্ত মাখিয়ে গেছে। যেটুকু ঘা ছিল তার থেকে বেশি ঘা হয়ে গেছে এখন। জঙ্কুক তীর পায়ের সামনে হাঁটু গেড়ে বসে পাটা তার হাতে তুলে নেয়। তে জঙ্কুকের হাত ধরে, কি করছেন? জঙ্কুক পকেট থেকে একটা রুমাল বের করে, চুপ।
রুমাল দিয়ে পায়ের পাতাটা ভালো করে বেঁধে রক্ত পড়া আটকায়। তের দিকে তাকিয়ে দেখলো তের শরীরের বেশিরভাগ অংশ ভেজা শাড়ির ভিতর দিয়ে দৃশ্যমান হয়ে আছে। ফর্সা পেট স্পষ্ট দেখা যাচ্ছে। জঙ্কুক নিজে থেকে শার্ট খুলে দিল তের হাতে, বলল, এটা পর। তে লজ্জায় পড়ে গেল, নিজের দিকে তাকিয়ে দেখলো একেবারে বাজে দেখাচ্ছে নিজেকে। শার্টটা হাতে নিয়ে পরে নিল। জঙ্কুকের গায়ে এখন স্যান্ডো গেঞ্জি। তে শার্টটা পরে নিতেই জঙ্কুক তাকে কোলে তুলে নেয়। তে অবাকের চরম পর্যায়ে। এটা তার কাছে অবিশ্বাস্যকর একটা জিনিস যে জঙ্কুক এখন তাকে লাথি মেরে ফেলে দিতে চাইবে, সে কিনা তাকে যত্ন করে কোলে তুলে নিচ্ছে। তের কাছে এটা পৃথিবীর অষ্টম আশ্চর্যতম মনে হচ্ছে। চোখ মুখে অবাকের রেশ নিয়ে শুধালো, আপনি কি করছেন? আমি যেতে পারতাম তো। আপনি কেন ভিজছেন বৃষ্টিতে? আমি বড়ম্মুকে কি বলবো? আপনার আছে নিশ্চিত জ্বর আসবে, বড়ম্মু তো টেনশন করবে। আপনার জ্বর আসা মোটেও ভালো লক্ষণ না, একেবারে না। জঙ্কুক দাঁড়িয়ে গেল, জোরে ধমকে উঠলো ওকে, চুপ! ফেলে আসবো আবার, এবারে ফেলে আসলে রিক্সার তলে চাপা দিয়ে আসবো। তে চুপ হয়ে গেল। জঙ্কুক আবারও হাঁটা ধরলো। তে তাকিয়ে রইল জঙ্কুকের ভেজা চোখ মুখ। এই একটুখানি যত্নে কতটা মায়াবী লাগছে তার পুরুষকে। হুট করে মুখ সরিয়ে আনলো জঙ্কুকের থেকে। অন্যদিকে চোখ ঘুরিয়ে মনে মনে বলে, তাকাস না তে, মায়া বাড়াস না। এর যত্ন নয়, এটা মানবতা। তোকে রিক্সা নিচে চাপা পড়া থেকে সাহায্য করছে, এর বেশি কিচ্ছু না। উনি তোকে কখনো ভালোবাসবে না, কখনো যত্ন করবে না। এইটুকু সাহায্য করে যাস না যেন।